জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আয়োজন এখন চারদিকে আপনাদের সাথে আছি আমি আতিক মেজবা লগ্ন। শাপলা চত্বরের হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দেন তিনি। হাজিরার শেষে আগামী সপ্তাহে রবি অথবা সোমবার ট্রাইব্যুনালের মামলায় আত্মসমর্পণ কথা জানিয়েছিলেন তিনি। তবে এর আগেই গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হলেন সাবেক এই মন্ত্রী। এ বিষয়ে সবশেষ জানাতে মিন্টু রোডের ডিবি কার্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। লতিফ সিদ্দিকীকে কবে নাগাদ আদালতে তোলা হবে আর কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানতে চাই। লগ্ন, আপনাকে জানিয়ে রাখি, লতিফ সিদ্দিকীকে আজকে সন্ধ্যা ৬টায় তার নিজ বাসভবন থেকে ডিবির একটি দল তাকে গ্রেপ্তার করে। মানবতা বিরোধী অপরাধ শাপলা চত্বর হত্যাকাণ্ডে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। ডিবি কার্যালয়ে নিয়ে আসার পর এখানে আমরা আমাদের যে সূত্রগুলো রয়েছে সেখানে কথা বলে আমরা জানতে পেরেছি আগামীকাল তাকে আদালতে নেওয়া হতে পারে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে শাপলা চত্বর হত্যা মামলায় গত সোমবার অর্থাৎ ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ একটি প্রসিকিউশন দাখিল করে এবং তার সেই প্রসিকিউশন দাখিল করার পর সেই অভিযোগকে আমলে নেওয়া হয় এবং সেই অভিযোগকে আমলে নেওয়ার পর ৪১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই ৪১ জনের মধ্যে ১০ নম্বর আসামি ছিলেন লতিফ সিদ্দিকী। তিনি সেই ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে যে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে সেই হত্যাকাণ্ডের সময়ে আওয়ামী সরকার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং সেই সরকারে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, মন্ত্রী হিসাবে দায়িত্বে ছিলেন। কাজেই সেখান থেকেই তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আসে এবং সেই অভিযোগের বিষয়ে লতিফ সিদ্দিকীও কথা বলছিলেন। তিনি বলছিলেন যে অভিযোগ দেওয়ার পর গণমাধ্যমে একাধিকবার তিনি বলেছেন যে তিনি নিজে আত্মসমর্পণ করবেন। তাকে যদি গ্রেপ্তার করা না হয় তাহলে আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার কিংবা রবিবার বা সোমবারে তার আত্মসমর্পণ করার কথা ছিল। এরই মধ্যেই ডিবি থেকে কিন্তু একটি টিম তাকে গ্রেপ্তার করে নিয়ে এসেছে। লতিফ সিদ্দিকী এর আগে আওয়ামী লীগের ৯ বারের সংসদ সদস্য ছিলেন এবং আওয়ামী লীগের ২০০৯ থেকে ১৩ সাল পর্যন্ত আওয়ামী লীগের রাষ্ট্র ক্ষমতায় থাকাকালীন তিনি মন্ত্রীর দায়িত্বে ছিলেন। একটি বিতর্কিত মন্তব্যের কারণে পরবর্তীতে তাকে মন্ত্রী পদ থেকে অপসারণ করা হয় এবং পরবর্তীতে সংসদ সদস্য পদ থেকেও তাকে অপসারণ করা হয়েছিল। তারপর থেকেই তিনি রাজনৈতিকভাবে ঠিক সেইভাবে সুবিধা করতে পারেননি। রাজনৈতিকভাবে তিনি অনেক দিন নিভৃতে ছিলেন। সাম্প্রতিক সময়ে ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন বিষয়ে তিনি কথা বলেছেন, সেই বিষয়গুলো গণমাধ্যমে এসেছে। কিন্তু যেটি হয়েছে যে এই শাপলা চত্বর হত্যাকাণ্ডের যে মামলাটি ২৭ জুলাই যে অভিযোগটি দাখিল করা হয়েছে তারপর থেকেই তিনি আলোচনায় ছিলেন এবং সেই আলোচনার প্রেক্ষিতেই হোক কিংবা মামলার যে গ্রেপ্তারের যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোকে আমলে নিয়ে ডিবি থেকে আজকে সন্ধ্যা ৬টায় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরবর্তী সময়ে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি আগামীকাল তাকে আদালতে উত্থাপন করা হবে। যে মামলায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে একই মামলায় শেখ হাসিনা সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক সেনাপ্রধান সহ আরও বেশ কিছু রাজনৈতিক ব্যক্তি, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু সামরিক কর্মকর্তা যারা সাবেক এবং একই সাথে কয়েকজন সাংবাদিককেও কিন্তু এই মামলায় আসামি হিসাবে দেখানো হয়েছে। তো আমার কাছে মিন্টু রোডের ডিবি কার্যালয়ের সামনে থেকে এই ছিল সবশেষ লগ্ন।
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তারে সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন। ব্রিক্সের সদস্য না হয়েও আসন্ন সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। আমন্ত্রণে সাড়া পাওয়ার ব্যাপারে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত, এমনটাই জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বাংলাদেশ। বিকেলে দায়িত্ব পাওয়ার পর প্রথমবারের মতো পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে। বৈঠক শেষে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, সফল এক বৈঠকে মিলিত হয়েছিলেন তিনি। তিস্তা ও গঙ্গা চুক্তি নিয়ে তিনি বলেন, দ্বিপাক্ষিক এমন কোনো বিষয় নেই যা সমাধানযোগ্য না। আজকে কথা বলবেন স্যার, সবাই অপেক্ষমান স্যার। We are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful. There is no problem which cannot be sorted out. With the mutual understanding, ultimately at the end of the day it is people. প্রধানমন্ত্রীর আমন্ত্রণ বিষয়ে আপনারা বলেছেন, আমরা সেটা এখন রিভিউ করছি এবং আমরা এ বিষয়ে একটা সিদ্ধান্ত নেব এবং আপনাদেরকে আমরা সেটা তাৎক্ষণিকভাবে জানাবো। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১শে সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন তিনি। সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার প্রথম নিউ ইয়র্ক সফর এবং জাতিসংঘের মঞ্চে প্রথম ভাষণ। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান, প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় সভায় অংশ নেয়া এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক সহ নানা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। এবারের ৮১তম অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে ২০২৫ সালের মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় মারা যাওয়া তাসনিয়ার ছোট ভাই তাহসিন। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে বাবা নাজমুল হককে সঙ্গে নিয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাহসিন। উত্তরার মাইলস্টোন স্কুলে ২০২৫ সালের জুলাইয়ে বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় তাহসিন হারায় তার বড় বোন তাসনিয়াকে। একই স্কুলে পড়লেও সেদিন আলাদা ভবনে থাকায় বেঁচে যায় তাহসিন। গত ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন মাঠ প্রদক্ষিণ করছিলেন তখন তার কাছাকাছি আসার মুহূর্তে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন তাহসিন। সেই নির্মল হাসি আর উচ্ছ্বাস ক্যামেরাবন্দী হয়। পরে ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ তাহসিনের হাসির সঙ্গে নিজেদের অনুভূতি মিলিয়ে নেন। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান জানতে পারেন ছবির সেই হাসিমাখা মুখটির পেছনে রয়েছে এক হৃদয় বিদারক পারিবারিক ইতিহাস। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শিশুটিকে তার কার্যালয়ে ডেকে নিয়ে এসে কথা বলেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ভূমিকম্প বিষয়ক প্রস্তুতি সভা, জাতীয় টাস্কফোর্স গঠন, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত এ সভায় ভূমিকম্প পরবর্তী জরুরি সাড়া ও সরকারের সার্বিক প্রস্তুতি জোরদার করা নিয়ে আলোচনা হয়। সভায় জাতীয় টাস্কফোর্স গঠন, ভূমিকম্প পরবর্তী জরুরি সেবা দিতে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত করা, তাদের প্রশিক্ষণ প্রদান এবং প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে ভূমিকম্প মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়েও মতবিনিময় হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ভূমিকম্প প্রস্তুতি বিষয়ক একটি বিশেষ সেল গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, ইতিমধ্যেই ৭০,০০০ স্বেচ্ছাসেবকদের ডাটাবেস প্রস্তুত করা হয়েছে এবং দ্রুত বাকি ৩০,০০০ স্বেচ্ছাসেবকও প্রস্তুত করা হবে। শিল্প খাতে শিগগিরই গ্যাস সংকট নিরসনে আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয়ে সরকার প্রধানের সঙ্গে বৈঠক শেষে টেক্সটাইল খাতের প্রতিনিধি দল জানায়, বিগত আমলে সময়োপযোগী সিদ্ধান্ত না নেয় শিল্প খাতে গ্যাস সংকট হয়েছে। এদিকে ডাবল লিফটিংয়ের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ১২,০০০ কোটি টাকার ২টি প্রকল্পের কাজ শুরুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা ডবল লিফটিং পদ্ধতিতে বিভিন্ন নদী থেকে আমরা
পানি সংগ্রহ করে সেখানে খালে দিব, খাল থেকে আবার একটি লিফটিং করে আমরা ওই অঞ্চলে কৃষকের ভাগ্য উন্নয়নের জন্য, কৃষকের পানির চাহিদা মেটানোর জন্য আমরা কাজ করব। সেক্ষেত্রে আমরা কী কাজ করতে পারি সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করেছি। আমাদের প্রতিটি বিষয়ে প্রধানমন্ত্রী একমত পোষণ করেছেন। আমরা আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এই বরেন্দ্র অঞ্চলের কৃষকদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো মেটাতে পারবো। সময় উপযোগী সিদ্ধান্তগুলো নেওয়া হয়নি বলেই আজকে এই সংকটটা। তো উনি দুটো অফিসারিও স্থাপন করবেন বলে বলেছেন এবং এটা নিয়ে বহির্বিশ্বে ওনাদের আলোচনাও চলছে। তরুণদের রক্তের বিনিময়ে দেশকে নতুন করে সাজানোর সুযোগ তৈরি হয়েছে। অর্থনৈতিক সমস্যা থাকার পরেও তরুণদের এই অদম্য শক্তি সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে তেজগাঁর আহসান উল্লাহ ইউনিভার্সিটিতে বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, সামনে অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ জলবায়ু মোকাবিলা করা, পাশাপাশি অনেক সম্ভাবনাও রয়েছে। পরিকল্পনা অনুযায়ী তা কাজে লাগাতে হবে, তবে রাতারাতি কোনো কিছুই সম্ভব নয়। এ সময় দেশকে এগিয়ে নিয়ে যেতে শক্ত নেতৃত্ব প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। অনেক চ্যালেঞ্জ, এত বড় বড় চ্যালেঞ্জ রয়েছে যে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করে রাতারাতি সবকিছু হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু একই সঙ্গে আমরা অত্যন্ত আশাবাদী হয়ে উঠেছি। আশাবাদী উঠেছি এই জন্যে যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরুণরা তাদের যে ক্ষমতা দিয়ে, তাদের দেশের প্রতি যে ভালোবাসা দিয়ে তারা যে একটা অসম্ভবকে সম্ভব করেছে, একটা ফ্যাসিবাদকে হটিয়ে দিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করেছে, উদার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করবার সুযোগ এনে দিয়েছে। এই জিনিসটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট পাওয়া বলে আমি মনে করি। রাজনৈতিক দলের মতপ্রকাশ সভ্য ভাষায় হওয়া উচিত। উস্কানিমূলক অশ্রাব্য ভাষায় কথা বললে গণতন্ত্রের পরিবেশ নষ্ট হয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, রাজনীতিকে পারস্পরিক আলাপ আলোচনা ও বিতর্ক থাকবে, তবে সেটা যেন সংঘাতের দিকে না যায়, সেজন্য সবাইকে সহনশীল ভূমিকা পালন করতে হবে। তিনি আরও জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি জুলাইয়ের পটভূমি তৈরি হয়েছিল। জুলাইকে বিএনপি যথাযথভাবে স্মরণ এবং শ্রদ্ধা করে। গত বছরের ন্যায় এবারও এই দিনটিকে পালন করবে বিএনপি। 4 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান নিয়ে বিশেষ আলোচনা সভা করবে বিএনপি। তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পতনের কোনো ধরনের সংঘাতের দিকে না যায় এবং সংঘাতের সৃষ্টি মত প্রকাশেরও তো একটা সভ্য থাকা উচিত। সভ্য ভাষা, সভ্য শব্দ ব্যবহার করা উচিত, কিন্তু সেইটা না করে যদি প্রতিনিয়ত উস্কানিমূলক কথাটা কিন্তু গণতন্ত্রের বিকাশের জন্য এবং গণতন্ত্রের পরিবেশ রক্ষা করার জন্য সহায়ক হবে না। বাক স্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। সমাজ কল্যাণমন্ত্রী বলেন, কটু কথা বললে জনগণ বসে থাকবে না। একটি গোষ্ঠী অহেতুক উত্তেজনা সৃষ্টি করে ফ্যাসিবাদ পুনর্বাসনের পথ তৈরি করতে চায়। তাদের রাজপথেই জবাব দেবে বিএনপি। এ সময় দলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তা রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি কেউ যাতে দলকে প্রশ্নবিদ্ধ করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার কথা বলেন মন্ত্রী। মুখ আছে বলেই, বাক স্বাধীনতা আছে বলেই আপনি যা মনে চায় তাই বলবেন, এটাও তো ঠিক না। গণতন্ত্র তো এটা বলে না। এবং আপনার ভাষায় সংযত হওয়া উচিত, কথা বলায় সংযত হওয়া উচিত, আয়নায় চেহারা দেখে কথা বলা উচিত যে আপনি কতটুকু বলবেন আর কতটুকু বলা উচিত নয়। বাক স্বাধীনতা মানে এরকম অবারিত স্বাধীনতা নয়। একজনকে মেলাইন করবেন, একজনকে যাচ্ছে তাই ভাষায় তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন, একজনের সম্মানহানি করবেন, এটি তো কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না।
সরকারি হাসপাতালে শূন্য পদের বিপরীতে শিগগিরই নার্স ও মিডওয়াইফ নিয়োগ শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর এস.এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি বলেন, যত্রতত্র গড়ে ওঠা নার্সিং কলেজ ও মেডিকেল কলেজ সরকারি নিয়ম মানতে ব্যর্থ হলে ব্যবস্থা নেবে সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশের নার্সিং শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিক মানসম্পন্ন নয়, তাই নার্সিং শিক্ষার মান বাড়াতে ফিলিপাইনের সহযোগিতা নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে। এডিবির সহায়তায় দুই দেশের যৌথ উদ্যোগে $150 বিলিয়ন প্রকল্পের পরিকল্পনা নিচ্ছে সরকার। এর আওতায় ফিলিপাইন থেকে প্রশিক্ষক এনে দেশের নার্সিং শিক্ষক ও ফ্যাকাল্টিদের প্রশিক্ষণ দেওয়া হবে। 4 বছরের মানসম্মত কোর্স চালুর পাশাপাশি ক্লাসরুম আধুনিকায়ন, আধুনিক ল্যাব তৈরি করা হবে। এতে কর্মসংস্থান বাড়বে এবং বিপুল জনশক্তি বিদেশে রপ্তানি করা যাবে বলেও জানান তিনি। একটা কোলাবোরেশন করেছে এবং সেখানে একটা ব্রিজিং প্রোগ্রাম তৈরি করেছে। ব্রিজিং মানে আমরা আসলাম ফিলিপিন্স, যেমন ইউনিভার্সিটি অফ ফিলিপিন্স ম্যানিলা ক্যাম্পাস, ওদের কাছ থেকে আমরা যারা দক্ষ ট্রেনার তাদেরকে নিয়ে আসবো, নিয়ে এসে আমরা মাস্টার ট্রেনার তৈরি করব। যারা আমাদের অন্যান্য যে নার্সিং কলেজ তাদের যে ফ্যাকাল্টি আছে তাদেরকে ট্রেন আপ করতে পারে। অ্যাম্বিশন যে আমাদের সরকারি যে 73টা নার্সিং কলেজ আছে, ইনস্টিটিউট আছে, এটার আপনার 100% ফ্যাকাল্টি তাদের মান যাতে বৃদ্ধি পায় সেটা আমাদের প্রকল্পের মধ্যে আমরা সেই প্রভিশন রাখবো। স্থানীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করতেই ইসিতে দলীয় লোক নিয়োগ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দুপুরে নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক শেষে এই অভিযোগ করেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, কমিশনের অতিরিক্ত সচিব শামসুল আলমের নিয়োগের ফলে স্থানীয় নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। একই সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ দলের পদধারীরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারেও ইসির কাছে দাবি জানানো হয়। এছাড়া এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অযোগ্য করার সিদ্ধান্ত থেকে সরে আগের অবস্থানে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। স্থানীয় সরকার নির্বাচনকে সুষ্ঠু গ্রহণযোগ্য করতে 9 প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশন দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। জাতীয় নির্বাচনের ক্ষেত্রে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনের ব্যাপারে তো আপনারা কোনো বিধিনিষেধ আরোপ করেননি, তারা তো ইলেকশন করছেন। প্রশ্ন করলাম যে সেটা কি আপনারা করেছেন? বল না, আমরা শুধু লোকাল গভর্নমেন্ট ইলেকশনের জন্য এই নীতিমালাটা অ্যাপ্রুভ করেছি। তাহলে কি হলো? একটা দ্বৈততা, বিচারিতা, বৈষম্য হলো না? একটা ইলেকশন করতে পারবে আর একটা পারবে না। আপনারা এটা রিভিউ করেন, আপনারা নির্বাচন কমিশনের মিটিংয়ে এটা পুনরায় বিবেচনা করে এটাকে আপনারা বাতিল করেন, সরকারের কাছে আপনারা এটা বলতে পারেন। হবিগঞ্জে সমাবেশে যাওয়ার পথে মৌলভীবাজার থেকে জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতাদের বহর শ্রীমঙ্গলে পুলিশের বাধার মুখে পড়ে। পরে প্রায় 1 ঘন্টা বাকবিতণ্ডা শেষে পুলিশি বাধা ভেঙে গাড়িবহর নিয়ে হবিগঞ্জে যায় নেতারা। বিকেল 4টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে তাদের গাড়িবহর আটকে দেওয়া হয়। গাড়িবহরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, হাসনাত আবদুল্লাহ, আতিক মোজাহিদ ও মাহমুদ আমিতি সহ কেন্দ্রীয় নেতারা ছিলেন। এনসিপির নেতাদের অভিযোগ, হবিগঞ্জে যাওয়ার সময় পুলিশ তাদের সামনে এগোতে নিরুৎসাহিত করে। এর আগে বুধবার বিকেলে হবিগঞ্জ পৌর শহরে সমাবেশের ডাক দেয় এনসিপি। একই সময় পাল্টা কর্মসূচির ঘোষণা দেয় জেলা ছাত্রদল। দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এড়াতে জেলা প্রশাসন 144 ধারা জারি করে। এ নিয়ে পুলিশের তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে এনসিপি নেতারা হবিগঞ্জের বাহুবল থানার কামাইছড়া এলাকায় রাস্তায় অবস্থান করছে। এখানে বিএনপি সরকার, এখানকার দলীয় এমপি সবাই মিলে প্রশাসনকে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করাচ্ছে এবং সর্বশেষ তারা এখানে চারপাশ দিয়ে ছাত্রদল, যুবদল, তারপর বিএনপির বিভিন্ন ধরনের আমরা ওই দিক থেকে স্লোগান শুনছি। আমাদেরকে অনেকে এখানে ভাইরা আছে এসে বলছেন যে সশস্ত্র ভাবে তারা ওইখানে দাঁড়িয়ে আছে। সর্বশেষ আমরা একটা জিনিস বলেছি যে আমাদের এখানে মামলা নিতে হবে। মামলা যদি আমরা এখানে করে না যেতে পারি তাহলে এই বাংলাদেশে আর রাজনীতির কিছু থাকে না, আরেকটা স্বৈরাচারের পথ শুরু হয়। রাজধানী জুড়ে ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে সিএনজি চালিত যানবাহন। এছাড়াও বাসাবাড়িতে গ্যাসের অভাবে রান্না নিয়ে বিপাকে জনসাধারণ। বাধ্য হয়েই ভরসা করছেন বৈদ্যুতিক চুলায়। এর ফলে চুলা বিক্রির সাথে বাড়ছে বিদ্যুৎ খরচ, অথচ আগের মতোই আছে গ্যাস বিল।
ক্রমেই গ্যাস সংকট বেড়ে চলছে জনদুর্ভোগ। এতে ধুঁকছে যানবাহন, ভুগছে জনসাধারণ। কেউ ভোর 4টা, কেউ ভোর 5টা থেকে গ্যাসের জন্য অপেক্ষা করে ক্লান্ত হয়ে পড়ছেন। এছাড়া রাজধানীর অন্যান্য ফিলিং স্টেশনেও রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। আর বাড়তি ভাড়া গুণে চালকদের দীর্ঘ অপেক্ষার মূল্য চুকাচ্ছেন যাত্রীরা। একই চিত্র বাসাবাড়িতেও। রান্নার সব উপাদানই আছে, নেই শুধু গ্যাস। তাই বাধ্য হয়েই চুলা ও রাইস কুকার কিনছেন অনেকে। তবে অস্থায়ী সমাধান হিসেবে বৈদ্যুতিক চুলা ব্যবহার করেও নাখোশ জনসাধারণ। কেউ কেউ বলছেন সংকট থাকার পরও দিতে হচ্ছে গ্যাস বিল। একই সঙ্গে বৈদ্যুতিক চুলায় রান্নার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। গ্যাসের অনেক ভোগান্তি, তবুও ভোর 4টা থেকে আমরা এখানে সিরিয়াল দিয়ে পাম্পে রয়েছি। ঘন্টার পর ঘন্টা সিরিয়াল দেওয়া, কোনো গ্যাস পাইতেছি না। 2 ঘন্টা বসা ছিলাম, এখন গ্যাসের পাম্পে লাগাইছে, বলতেছে গ্যাস ঢুকবে না, গ্যাস ট্যাঙ্কিও খালি। গ্যাসের লাইনে গ্যাস পাওয়া যাচ্ছে না এবং সিলিন্ডার কিনতে গেলে দেখা যাচ্ছে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, দাম বেশি। লাইন আছে আর কি, কিন্তু গ্যাস আসে না, লাইনে আসে না আর কি, আগুনই জ্বলে না। এই কারণে আর কি এখন ইলেকট্রিক চুলা কিনতেছি। মাসে বিক্রি করতাম 10টা 15টা, এখন আমাদের এমনও দিন যায় প্রতিদিন 10-12টা আমাদের সেল হয়। নোয়াখালী সেনবাগে নতুন গ্যাসকূপ খননের কাজ শুরু করেছে বাপেক্স। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁওয়ের সুন্দরপুর 4 মূল্যায়ন কাম উন্নয়ন কূপ প্রকল্পের আওতায় গতকাল আনুষ্ঠানিকভাবে খনন কাজের উদ্বোধন করা হয়। আজ থেকে পুরোদমে চলছে ড্রিলিং কার্যক্রম। বাপেক্স জানিয়েছে প্রাথমিকভাবে 1550 মিটার গভীর পর্যন্ত খননের লক্ষ্য ঠিক করা হয়েছে। মাটির নিচে সম্ভাব্য গ্যাস জোন চিহ্নিত করা হয়েছে 2টি, যেখানে প্রাকৃতিক গ্যাস পাওয়ার আশা করছেন সংশ্লিষ্টরা। ড্রিলিং ইনচার্জ জাকির হোসেন খান জানান, 45 দিনের খনন কাজ ও পরবর্তী 15 দিনের ডিএসটি পরীক্ষার পর গ্যাসের প্রকৃত মজুতের পরিমাণ জানা যাবে। কূপটি সফল হলে প্রতিদিন প্রায় 7 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 2018 সালের বিতর্কিত জাতীয় নির্বাচনে শতভাগ ভোট পড়েছে এমন কেন্দ্রগুলোর তথ্য উপাত্ত সংগ্রহ করছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি বলছে, ভোট কারচুপির অভিযোগে সংশ্লিষ্ট ডিসি, রিটার্নিং কর্মকর্তা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বশীলদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে বরখাস্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের সম্পদের অনুসন্ধানও জোরদার করেছে দুদক। বুধবার দুদক কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান সংস্থাটির উপপরিচালক আক্তারুল ইসলাম। তিনি বলেন, 2025 সালের জানুয়ারিতে গঠিত 5 সদস্যের অনুসন্ধান দল 2018 সালের নির্বাচনে শতভাগ ভোট পড়া কেন্দ্রগুলোর অনিয়মে তথ্য প্রমাণ সংগ্রহ করছে। ভোট কারচুপির সঙ্গে জড়িত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা তদন্তের আওতায় আনা হচ্ছে। এদিকে আদালতের নির্দেশে বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের মিরপুরের আরেকটি ফ্ল্যাট নিয়ন্ত্রণে নিতে অভিযান চালায় দুদকের একটি দল। উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ অভিযানে ফ্ল্যাটে থাকা বিভিন্ন মালামাল জব্দ করা হয়। এর আগে গত 22 জুলাই জলশিরি আবাসিক এলাকায় জিয়াউল আহসানের একটি বাসায় অভিযান চালিয়ে সাদা সেনা সহ বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়ার কথা জানিয়েছিল দুদক। কোর্টের আদেশ নিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট নিয়ে একটা টিম জিয়াউল আহসানের আজকে একটা ফ্ল্যাট ইনভেন্টারি করছে। মানে মূলত দুদক রিসিভার নিয়োগ দিয়েছে। রিসিভার নিয়োগ দেওয়ার প্রেক্ষিতে ওই ফ্ল্যাটে যে মালামাল কিংবা যে জিনিসপত্র আছে তার একটা ইনভেন্টরি করা প্রয়োজন, মানে তালিকা করার জন্য দুদক আজকে ফ্ল্যাটের দরজা খুলে এগুলোর তালিকা তৈরি করছেন। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে 3 সহযোগী সহ গ্রেপ্তার করেছে পুলিশ। ভোর 4টায় যশোরের ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানায় পুলিশ। যশোর পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, সকাল 10টার দিকে গ্রেপ্তার 4 জনকে চট্টগ্রাম জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের কঠোর নিরাপত্তায় চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। পুলিশের দাবি, ডেভিড ইমন চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি, পাঁচলাইশ, চাঁদগাঁও, পতেঙ্গা, হাটহাজারী ও রাউজান এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন। সম্প্রতি চট্টগ্রামের একটি ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের মালিকের কাছে দাবি করা চাঁদা না পেয়ে ওই প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। ডেভিড ইমনের বিরুদ্ধে হত্যা চেষ্টা, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা আছে। 0727 838167
চট্টগ্রাম শীর্ষ সন্ত্রাসী এবং অস্ত্রধারী, যিনি কিছুদিন পূর্বে বিভিন্ন ধরনের অপকর্ম করেছেন। তো তাকে গতকাল রাত 3টার পরে আমাদের যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর নামক একটি জায়গা থেকে আমাদের ডিবি পুলিশের 4টি চৌকস দল এবং থানা পুলিশের সমন্বয়ে আমরা চেকপোস্ট করে তাকে তার 3 সহযোগী সহ আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই। এমপি হিসেবে চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের শপথ বৈধ। দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আপিল কার্যতালিকা থেকে বাদ দিয়েছে আপিল বিভাগ। এতে এমপি হিসেবে তার দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সকালে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। সরোয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তা বৈধ করার পর ঋণখেলাপির অভিযোগে আপিল করেন জামায়াতের প্রার্থী মোহাম্মদ নুরুল আমিন। নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে নির্বাচন করার সুযোগ পান তিনি। কিন্তু এই আদেশের বিরুদ্ধেও আপিল করা হলে নির্বাচনের ফল স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। পরে 12 ফেব্রুয়ারি নির্বাচনে সরোয়ার আলমগীরের বিজয়ী হন। তবে আদালতের নির্দেশনার কারণে তার ফল প্রকাশ করা হয়নি। রিটের চূড়ান্ত শুনানি শেষে 9 জুলাই সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলে ইসির সিদ্ধান্ত অবৈধ ঘোষিত হয়। হাইকোর্টের রায়ের পর চট্টগ্রাম 2 আসনে সরোয়ারকে বিজয়ী ঘোষণা করে 9 জুলাই গ্যাজেট প্রকাশ করে ইসি সচিবালয়। সেদিন সন্ধ্যায় সরোয়ার সংসদ সদস্যের শপথ নেন। তো আজকে যেহেতু ইতিমধ্যেই হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে, এটা আমরা আজকে আদালতকে জনাব সরোয়ার আলমগীর সাহেবের পক্ষের আইনজীবী উল্লেখ করেছেন এবং তিনি বৈধ প্রার্থী হিসেবে যে ছিলেন সেটি প্রমাণিত হয়েছে। তো এই পরিস্থিতিতে আদালত বললেন যে তাহলে তো এই মামলাটি আর এই মুহূর্তে শোনার কোনো সুযোগ নেই। আপনারা যদি কোনো কারণে মনে করেন সংক্ষুব্ধ হন, তাহলে রায়ের বিরুদ্ধে আপনারা নিয়মিত আপিল দায়ের করতে পারেন, তখন আমরা এই বিষয়টি শুনবো। তো এখন ওইটি মামলা তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছেন। জনগণের জন্য আরও সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চায় সরকার। স্বাস্থ্যমন্ত্রী সরদার শাখাত হোসেন বলেছেন, মেডিকেল থেকে মেডিকেল কলেজ হাসপাতাল সব পর্যায়ে স্বাস্থ্যসেবায় অবকাঠামো ও চিকিৎসা সুবিধা সম্প্রসারণে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি পূরণ শীর্ষক এক কর্মশালায় একথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে পরিকল্পনাহীনভাবে চিকিৎসা সরঞ্জাম কেনা হয়েছে। হাসপাতালের বিভিন্ন কেনাকাটায় অতিরিক্ত ব্যয় ও অনিয়মের ঘটনা ঘটেছে। স্বাস্থ্যসেবা বিকেন্দ্রীকরণে প্রতিটি উপজেলা হাসপাতালকে পর্যায়ক্রমে 101 শয্যায় উন্নীত করা হচ্ছে বলেও জানান মন্ত্রী। সেখানে ফিজিওথেরাপি, প্যাথোলজি ও আইসিইউ সুবিধা যুক্ত করা হবে। এছাড়া প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ডায়ালাইসিস ইউনিট এবং উপজেলা হাসপাতালে ডায়ালাইসিস বেড স্থাপনের পরিকল্পনা তুলে ধরেন তিনি। আপিল বিভাগে মামলা বিচারাধীন থাকা অবস্থায় তথ্য গোপন করে হাইকোর্টে মামলা করায় জিপিএইচ ইস্পাতকে 5 কোটি টাকা জরিমানা করেছেন হাইকোর্ট। 1 মাসের মধ্যে এই টাকা সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে জমা দিতে বলা হয়েছে। এই টাকা আহত জুলাইয়ের আন্দোলনে চিকিৎসায় ব্যয় করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মাহমুদ হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষে শুনানি করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল পরে তিনি বলেন, সংশ্লিষ্ট কোম্পানি একই বিষয়ে আগে হাইকোর্টে রিট করে আদেশ পেলেও সেই আদেশ আপিলের বিভাগের চেম্বার আদালত স্থগিত করেছিলেন। এরপরও তারা নিম্ন আদালতে নতুন মামলা করে এবং হাইকোর্টে স্থগিত আদেশ চান, যা সরাসরি প্রতারণা। পরে আদালতের রিটকারী পক্ষের আইনজীবীরা নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালত সন্তুষ্ট না হয় সংশ্লিষ্ট কোম্পানিকে 1 মাসের মধ্যে 5 কোটি টাকা সুপ্রিম কোর্টে জমা দিতে নির্দেশ দিয়েছেন। এই অর্থ জুলাই গণ আন্দোলনে আহতদের চিকিৎসায় ব্যয় করা হবে। যেখানে সুপ্রিম কোর্টে মামলাটি পেন্ডিং, হাইকোর্ট বিভাগে মামলাটি পেন্ডিং, তিনি একটা নিম্ন আদালতে গিয়ে একটা টাইটেল স্যুট করলেন এবং টাইটেল স্যুট করে একই রকম প্রতিকার প্রার্থনা করলেন। নিম্ন আদালত তার প্রতিকারটি দেননি, বলেছেন যে না, আপনার নিষেধাজ্ঞা দেওয়ার কোনো আইনগত সুযোগ আমাদের নেই, তার প্রার্থনা বাতিল করে দিলেন। তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে উনি একটি অ্যাপিল ফাইল করেছেন, মিসলেনিয়াস অ্যাপিল, টেন্ডার নাম্বার পড়েছে। ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের শেয়ার কেলেঙ্কারির মামলা শুনতে
বিব্রত বোধ করেছেন হাইকোর্ট। প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়েছে নথি। আজ বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের বেঞ্চে মামলা শুনানির দিন ধার্য ছিল। ইসলামী ব্যাংকের আইনজীবী আবদুল্লাহ আল মামুন জানান, বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়েও কোনো একক গ্রুপ 10% বেশি শেয়ার নিতে পারে না। তবে ইসলামী ব্যাংক থেকে ঋণ নিয়ে এস আলম গ্রুপ নামে বেনামে 80%-এরও বেশি শেয়ার কিনেছে। এ নিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা না নেয় আদালতে রিট করার কথা জানান এই আইনজীবী। বিষয়টি অধিকতর শুনানির জন্য দিনটি ধার্য থাকলেও বেঞ্চের একজন বিচারপতি বিব্রত বোধ করায় তা পরবর্তী পদক্ষেপের জন্য প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। সুনির্দিষ্ট মামলা বা অভিযোগ ছাড়া গ্রেপ্তার ব্যক্তিকে নতুন মামলায় গ্রেপ্তার দেখানো যাবে না। হাইকোর্টের অন্তর্বর্তী এই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল 4 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ সর্বোচ্চ আদালতের। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার প্রধান বিচারপতি জোবায়ের রহমান চৌধুরী নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই আদেশ দিয়েছেন। হাইকোর্টের কতগুলো অন্তর্বর্তীকালীন আদেশ বলেছেন যে এই ধরনের ব্যক্তিদেরকে তাদেরকে কোনোভাবেই সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার করা যাবে না। তো আমরা আদালতকে বলেছি যে আপনাদের যে নজির সর্বশেষ, আপনাদের নজিরের স্পিরিটটা হচ্ছে যে ফৌজদারি ব্যবস্থায় তদন্তকারী সংস্থা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবে। পাশাপাশি এটাও দেখতে হবে কোনো একজন নাগরিক যেন কোনো কারণে হয়রানির শিকার না হয়। এটাও কিন্তু একজন নাগরিকের দায়িত্ব যে তিনি যেন কোনো কারণে হয়রানির শিকার না হন, তিনি যেন কোনো কারণে নির্যাতনের শিকার না হন এবং আইনের মারপ্যাচে পড়ে যেন তার অধিকার ক্ষুণ্ণ না হয়। এটাও কিন্তু আমাদের সাংবিধানিক অধিকার একজন ব্যক্তি। এই দুটাকে ব্যালেন্স করতে হবে। এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের আকাশপথে যাত্রী সেবা দিচ্ছে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা। এয়ারলাইন্সটির বহরে প্রায় 17,000 কোটি টাকা বিনিয়োগে নতুন করে যুক্ত হতে যাচ্ছে 21টি বিমান। বুধবার রাজধানীর একটি হোটেলে এ ঘোষণা দেয় এয়ারলাইন্সটি। অনুষ্ঠানের আয়োজকরা জানান, নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে। এছাড়াও বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী বলেন, তৃতীয় টার্মিনাল চালু হলে বছরে আকাশপথে প্রায় 2.5 কোটি যাত্রী যাতায়াতের সক্ষমতা থাকবে। সে সময় ইউএস বাংলার এই যুক্ত হওয়া 21টি বোয়িং যাত্রীদের যাতায়াত আরও সহজ করবে। This aircraft will support our expansion program for 2027 by opening new international destinations, increasing frequencies on existing routes, strengthening Bangladesh connectivity with the global economy. This expansion will enhance tourism, facilitate international trade, strengthen business relations, and provide greater convenience for Bangladesh travelers and expatriates. The government is working to make Bangladesh a regional aviation hub, where we are working together. We are preparing an aviation master plan and establishing a pilot training. আন্তর্জাতিক। জাপানে ভয়াবহ ভূমিকম্পে দক্ষিণাঞ্চলীয় কুমামাতোয় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 13 জনে। খবরটি নিশ্চিত করেছে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। তবে প্রাণহানির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে সেখানে আটকে আছে এখনও অনেকেই। এরই মধ্যে 10,000 মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। এ অবস্থায় বিদ্যুৎহীন অবস্থায় আছেন হাজারো মানুষ। ভূমিকম্পে কুমামাতোয় ধসে পড়া শপিং মলে আটকে পড়াদের উদ্ধারে নিরলস পরিশ্রম করে যাচ্ছে উদ্ধারকারীদের দল। এদিকে ভূমিকম্পের কারণে কুমামাতো প্রিফেকচার বা প্রশাসনিক অঞ্চলে বিদ্যুৎ ও পানি সরবরাহ বিঘ্নিত হয়েছে। বিপাকে পড়েছেন হাজার হাজার মানুষ। এছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত 45টি চিকিৎসা কেন্দ্র। পাশাপাশি সপ্তদশ শতাব্দীর একটি দুর্যোগের বাইরে দেয়ালও ধসে পড়েছে। ইরাকে 7টি প্রদেশে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে যৌথ হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 20 জন। গুরুতর আহত হয়েছেন আরও 32 জন। হতাহতদের সবাই ইরান সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বা
পিএমএফ-এর সদস্য বলে জানিয়েছে আধা সামরিক এই বাহিনীটি। স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে একযোগে হামলা চালায় তারা। মূলত গত এক মাসে আইআরজিসি নির্দেশিত 30টি ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই এই হামলা চালিয়েছে মার্কিন ও সৌদি বাহিনী। এদিকে 5 দিনের যুদ্ধবিরতির পর জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরান আকস্মিক হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মার্কিন সামরিক বাহিনী সেন্টকম। তবে তা সফলভাবে প্রতিহতের দাবি করছে মার্কিন সামরিক বাহিনী সেন্টকম। এদিকে সৌদি আরবের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করছে হুথি বিদ্রোহীরা। ককরোচ জনতা পার্টির নেতৃত্বে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে দ্বিগুণ শাস্তির বিধান রেখে ভারতের লোকসভায় কণ্ঠভোটে পাশ হলো প্রশ্নফাঁস সংক্রান্ত বিল, যাকে বলা হচ্ছে পাবলিক এক্সামিনেশন সংশোধনী বিল বা এন্টি পেপার লিক বিল। 2024 সালের আইনে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড বিধান থাকলেও নতুন সংশোধনীতে তা বাড়িয়ে 10 বছর করা হয়েছে। এছাড়া দোষীদের 50 লক্ষ রুপি পর্যন্ত জরিমানা দেওয়ারও বিধান রাখা হয়েছে। এছাড়া বিলটি আইনে পরিণত হলে প্রশ্নফাঁস সংক্রান্ত মামলার তদন্ত 2 মাসের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা যোগ হবে। বুধবার লোকসভা বিরোধীদের ওয়াকআউটের মধ্যেই কণ্ঠভোটে বিলটি গৃহীত হয়। মধ্যপ্রাচ্যের সংঘাত বন্ধ ও শত্রুতা দমনে জাতিসংঘকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। মধ্যপ্রাচ্য ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে নিরাপত্তা পরিষদের ত্রৈমাসিক বৈঠকে একথা জানায় বেইজিং। চীনের প্রতিনিধি বলেন, মধ্যপ্রাচ্য ও তার জনগণকে কোনোভাবেই বৃহৎ শক্তিগুলোর ভূ রাজনৈতিক কৌশলের বলি হতে দেয়া যাবে না। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলিদের দখলদারিত্ব। এর ফলে গাজায় পুনর্গঠন প্রচেষ্টা অসম্ভব করে তুলেছে। জাতিসংঘে ফিলিস্তিন প্রতিনিধি অভিযোগ করেন, অধিকৃত পশ্চিম তীরে উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে ইসরায়েলি বাহিনী। দ্বিরাষ্ট্র গঠনের মাধ্যমে সমস্যা সমাধানের উপর জোর দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। চীনের বৈদ্যুতিক গাড়ি ও নির্দিষ্ট পণ্যের উপর তুরস্কের বিধিনিষেধকে আন্তর্জাতিক বাণিজ্যের নিয়ম লঙ্ঘন বলে মত দিয়েছে বিশ্ব বাণিজ্য সংস্থা। ডব্লিউটিওর এই রায়কে স্বাগত জানিয়ে বেইজিং বলছে, নিয়ম বহির্ভূত পদক্ষেপগুলো যত দ্রুত সম্ভব সংশোধন করে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। চীনের দায়ের করা মামলার পক্ষে রায় দেয় ডব্লিউটিও। 2023 সাল থেকে চীনের বৈদ্যুতিক হাইব্রিড যানবাহন এবং অন্যান্য যানবাহনের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করছিল তুরস্ক। এছাড়া আমদানি লাইসেন্সের নামে বিভিন্ন বিধি নিষেধ করে। এতে করে ক্ষতির মুখে পড়ে চীনের গাড়ি শিল্প। কৃষ্ণ সাগরে অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের চর্নোমরস্ক বন্দরে আটকে আছে একটি পণ্যবাহী জাহাজ, যেখানে 15 জন নাবিকের মধ্যে 13 জনই ভারতীয় নাগরিকদের ইউনিয়ন FSUI তাদের জাহাজ থেকে ধারণ করা একটি ভিডিও শেয়ার করেছে, যেখানে একটি জাহাজের আগুন ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যাচ্ছে। এই বন্দরের পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে নাবিকরা যে কোনো সময় তারাও হামলার শিকার হতে পারেন। কৃষ্ণ সাগরে বন্দরটির কাছে রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাতে চরম আতঙ্কে দিন কাটছে আটকা পড়া ভারতীয় নাবিকদের। তাদের নিরাপত্তা নিশ্চিতে এবং দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে ভারত সরকার, জাহাজ মালিক এবং জাহাজের পতাকাবাহী রাষ্ট্র এবং অন্যান্য কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে। খেলার খবর। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুর্দান্ত ঝড় তুলেছেন বাংলাদেশের তাওহিদ হৃদয়। ইনিংসের শেষ 8 বলে অপরাজিত 31 রান করে জাফনার জয় নিশ্চিত করতে বড় ভূমিকা রাখেন তিনি। মাত্র 2 বল খেলে 1 রান থেকে শুরু করে শেষ ওভারেই একাই তোলেন 30 রান। শাহনেওয়াজ দাহানির করা সেই ওভারে হৃদয় মারেন টানা 3টি ছক্কা। এরপরই একটি 2, আরও একটি ছক্কা এবং শেষ বলে আরেকটি 4। 387.50 স্ট্রাইক রেটের বিধ্বংসী ক্যামিওতে জাফনা 20 ওভারে তোলে 203 রান। জবাবে কলম্বো অল আউট না হলেও থামে 183 রানে। জাফনা জেতে 19 রানের ব্যবধানে। এর আগে ইব্রাহিম জাদরান 65 বলে 95 রান করেন। সাকিব আল হাসান ব্যাটিংয়ের সুযোগ না পেলেও বল হাতে 3 ওভারে 27 রান দেন। এই জয়ে 6 ম্যাচে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে জাফনা। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে 2 টেস্টের সিরিজে 1-0 ব্যবধানে
এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। জয়ের জন্য 211 রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ দিনে মাত্র 120 রানেই গুটিয়ে যায় বাবর আজমের দল। এক প্রান্ত আগলে অপরাজিত 58 রান করেন বাবর, কিন্তু অন্য ব্যাটারদের ব্যর্থতায় হার এড়াতে পারেনি পাকিস্তান। ক্যারিবিয়ান পেসার জেডন সিলস ছিলেন জয়ের নায়ক। মাত্র 20 রান খরচায় 5 উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং ধসিয়ে দেন তিনি। এর আগে পাকিস্তানের মোহাম্মদ আব্বাসও 22 রানে 5 উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার ফারহান আলী ওয়াহিদের জন্য সুখবর। ইংলিশ ক্লাব ফুলহ্যামের সিনিয়র দলের হয়ে প্রাক মৌসুমে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও মাঠে নেমেছেন এই উইঙ্গার। আল আহলির বিপক্ষে 1-1 গোলে ড্র হওয়া ম্যাচে 69 মিনিটে বদলি হিসেবে নামেন ফারহান। ম্যাচে গোলের দারুণ এক সুযোগও তৈরি করেছিলেন তিনি, তবে তার শট রুখে দেন প্রতিপক্ষ গোলরক্ষক। এর আগে নরউইচ সিটির বিপক্ষে সিনিয়র দলে অভিষেক হয়েছিল তার। গত মৌসুমে ফুলহ্যামের অনূর্ধ্ব 18 ও 17 ম্যাচে 7 গোল করা ফারহান অনূর্ধ্ব-21 দলেও খেলেছেন এবং দেখিয়েছেন দুর্দান্ত পারফরমেন্স। এদিকে তাকে বাংলাদেশের জাতীয় দলের জার্সিতে খেলানোর প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফুটবল ম্যাচের মাঝে প্রায়শই ইনজুরির ভান ধরে মাঠে শুয়ে থাকেন গোলরক্ষকরা। কখনো সময়ক্ষেপণ, আবার কখনো টেকনিক্যাল এরিয়ার কাছে সতীর্থদের কৌশলগত নির্দেশনা গ্রহণের সুযোগ করে দেন তারা। এবার এমন কিছুর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। আসন্ন ইংলিশ লিগগুলোয় গোলরক্ষকরা ম্যাচের মাঝে ইনজুরির অজুহাতে সময়ক্ষেপণ করতে পারবেন না। এরই মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড। এফএ জানিয়েছে, পরীক্ষামূলক এই নিয়ম গোলরক্ষকদের আঘাতকে কৌশলগতভাবে খেলার গতি ব্যাহত করতে বা কৌশলগত নির্দেশনা দেওয়ার সুযোগ তৈরি করার ক্ষেত্রে প্রতিহত করবে। খেলার স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এর কার্যকারিতা মূল্যায়নে আইএফএভি ও অন্যান্য অংশীদারদের সঙ্গে মৌসুম জুড়ে এই ব্যবস্থাটি পর্যবেক্ষণ করবে ইংলিশ ফুটবল। অবশ্য কোনো গোলরক্ষককে ফাউল করার পর চিকিৎসার প্রয়োজন হলে এই নিয়ম প্রযোজ্য হবে না। আগামী 1 আগস্ট লিগ কাপের উদ্বোধনী রাউন্ড থেকে নতুন এই নিয়ম চালু করা হবে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon.tv।